বিপ্লব পরবর্তী সরকার এত বড় ম্যান্ডেট নিয়ে, এত জনগণের সমর্থন নিয়ে, এত আশা আকাঙ্ক্ষা, তা তো দেশ চালাতে পারছে না, নিয়ন্ত্রণ রাখতে পারছে না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না, এফডিআই বাড়াতে পারছে না, রিজার্ভ বাড়বে না, ইনফ্লেশন আকাশচুম্বী হয়ে যাচ্ছে, ক্রাইম রেট বাড়তেছে, মব প্রতিনিয়ত হচ্ছে, রাষ্ট্র কাঠামোই তো সংকটের মধ্যে পড়ে গেছে। কেন? ওই যে সবাইকে একবারে আনা হয়নি। রাষ্ট্র পরিচালনা একটা সিরিয়াস প্রফেশনাল স্টেট ক্রাফট। আমি বঙ্গবন্ধুর একটা কথা মনে পড়ে, বঙ্গবন্ধু এসে সবাইকে সাধারণ ক্ষমা দিয়ে দিলেন, কিছু লোককে অ্যারেস্ট রাখলেন, কিছু লোকের বিচার হলো, কিন্তু সাধারণ ক্ষমা দিয়ে দিলেন। কারণ ওই যে কিছু লোক 10 কেজি চালের লোভে আল বদর বাহিনীতে নাম দিয়েছে, কিছু লোক জীবন বাঁচাতে পাকিস্তানের পক্ষে মিছিল দিয়েছে, আবার কিছু লোক জেনুইন ওয়ার ক্রাইম করেছে, আলাদা করা যাচ্ছিল না। এবং ওই ব্যুরোক্রেসি নিয়ে দেশ চালালেন উনি। 70 সালের যে ব্যুরোক্রেসি, যারা 71-এ পাকিস্তান থাকা অবস্থায় অফিস করলো, 72-এ তারাই কিন্তু বাংলাদেশ চালালো, কারণ বাংলাদেশ চালাতে হবে। এক্স্যাক্টলি সেম জিনিস এই সরকারের কিছুটা কারেকশন সাপেক্ষে করা উচিত ছিল। কন্টিনিউশন না করে এই সরকার বা অনেকেই একটা ম্যাসিভ সংশোধনবাদে যেতে যাচ্ছে। ওই সংশোধনবাদ ধারণ করার ক্ষমতা কি বাংলাদেশের আছে? এবং যে যুদ্ধটা বা যে সংগ্রামটা বাংলাদেশে হয়েছে, ইটস নট ইথনিক ওয়ার, যে সাদার সাথে কালোর যুদ্ধ, অমুক ট্রাইবের সাথে অমুক, এটা বাঙালির মধ্যে যুদ্ধ, লড়াই, সংগ্রাম, একটাই সঙ্গে গণতন্ত্র, মানবাধিকার, বৈষম্যহীন সমাজ। বিষয়টা কিন্তু আন্তর্জাতিকগত না, একটা তত্ত্ব বা একটা ধারণার বাস্তবায়ন। সেই ধারণার বাস্তবায়ন সকলকে মিলে যদি করতে হয়, তাহলে সকলকে মিলেই করতে হবে। দুঃখজনক হলো সত্য, এই সকলের মধ্যে আওয়ামী লীগ ইনক্লুডেড। আওয়ামী লীগকে পুরোপুরি বাদ দিলে বা বাদ দেওয়ার চেষ্টা করলে ওই তত্ত্বটা বাস্তবায়ন হবে না। আর হচ্ছে রাজনীতি হচ্ছে ভারসাম্যের খেলা। আপনি যখনই একটি বড় দল ওয়াইপড আউট হয়ে যাবে, আরেকটি বড় দল স্বৈরাচার হয়ে যাবে অবশ্যম্ভাবী। আরেকটি দল যদি স্বৈরাচার হয়ে যায়, সেই সরকারকে টেনে হিঁচড়ে নামাতে বা সেই সরকারকে সীমাবদ্ধ করতে আরেকটি বড় দল লাগবে। এবং সেক্ষেত্রেই বহুদলীয় গণতন্ত্রটা এত প্রয়োজনীয়। সেই বহুদলীয় গণতন্ত্রের দিকে যদি আমরা না থাকি, আমি নিশ্চিত বাংলাদেশের গণতন্ত্রের যে অবস্থা, বাংলাদেশের সংবিধানের আভ্যন্তরীণ যে স্বৈরতন্ত্রের কাঠামো আছে, আইন যে অবস্থা, বিচার যে অবস্থা, মিডিয়ার যে অবস্থা, যে কোনো সরকার স্বৈরতন্ত্র হয়ে যাবে। এদেশে যখনই সরকার গঠন করবে যেই সরকার, ওই দিন রাতেই ব্যুরোক্রেসি তার প্রতি অন্ধ হয়ে যাবে, ওই দিন রাতেই মিডিয়ার একটা বিশাল অংশ তার প্রতি আনুগত্য দেখাবে, ওই দিন রাতেই আমাদের পেশাজীবী সংগঠনগুলো তার দিকে ছুটবে মন্ত্রী হওয়ার জন্য, মিনিস্টার হওয়ার জন্য, অ্যাম্বাসেডর হওয়ার জন্য, প্লট পাওয়ার জন্য। এই বিশাল প্যাট্রন কান্ট্রিতে আপনি একটি ইন্ডিপেন্ডেন্ট সত্তা হিসেবে আরেকটি ছোট দল ওই সঙ্গে বাধ্য করতে পারবে না। নৌকায় যেমন দুই পাল্লা লাগে, শেষ করে দিচ্ছি, নৌকায় যেমন দুই পাল্লা লাগে, নাহলে নৌকা ডুবে যায়, রাজনীতিতেও বড় দুই পাল্লা লাগে। এবং আমি মনে করি সেক্ষেত্রে আওয়ামী লীগ সেই পাল্লায় যদি না থাকে, টোটাল দেশটার রাজনৈতিক ভারসাম্য এলোমেলো হবে, এবং যে দলগুলো ইনক্লুডিং জামাত বা এবি পার্টি বা অন্যরা যারা আছে, তারাও কিন্তু এই ভারসাম্যহীনতায় ভুগবে। ধন্যবাদ। জি, আমি ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছ থেকেও নিশ্চয়ই এই বিষয়ে আপনারাও মন্তব্য আছে সেটি শুনতে চাই। এটার সাথেও যোগ করে দিতে চাই, ব্যারিস্টার পাটোয়ারি যেটি বলছিলেন যে মানে আন্তর্জাতিকভাবে একতরফা নির্বাচন করলে ইন্টারন্যাশনাল প্রেশার, যেটি তিনি বলছিলেন, আপনারা কি মনে করেন আসলেই কি এরকম কোনো প্রেশারের সংখ্যা আছে নাকি নাই? আপনারা কি মনে করেন সেটা জানতে চাই। আমরা দেখেছিলাম আওয়ামী লীগ যখন নির্বাচন করেছিল, ইন্টারন্যাশনাল প্রেশারটা খুব ভালোভাবেই তখন লক্ষ্য করা গেছে। না, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা ব্যাপার তো সব জায়গাতে আছে। সকল রাজনৈতিক দলকে তারা বলবে যে একটা ক্রেডিবল ইলেকশনের ডেফিনেশন মানে হচ্ছে যে ক্রিয়াশীল সকল রাজনৈতিক দল যেন নির্বাচন করতে পারে। প্রশ্ন হচ্ছে যে এই কথাগুলো হচ্ছে আপনার স্বাভাবিক সময়ের একটা কথা। একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে এবং আমাদের ইতিহাসের নৃশংসতম গণহত্যা। আওয়ামী লীগ প্রশ্ন আপনার উইদাউট জাস্টিস এটা ডিল করার মতো অবস্থায় নাই। এটা 14, 18, 24 না, মানে যে অন্য রাজনৈতিক দলকে যে এক্সক্লুড করা হচ্ছে, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড দেওয়া হচ্ছে না, এখানে আপোষকামিতা, এখানে ডিজেএফআই এনএসআই মিলে সিট ভাগাভাগি করে দিচ্ছে, এক দলের চেয়ারম্যানকে উঠায় নিতেছে, আরেক দলের চেয়ারম্যানকে নিয়ে নমিনেশন বাণিজ্য করতেছে। এই আলোচনাটা আসলে এখন 2025-এ আর অ্যাপ্রোপ্রিয়েট ডিসকাশন না। অ্যাপ্রোপ্রিয়েট ডিসকাশন হচ্ছে যে গণহত্যার বিচার সংস্কারের যে দাবি আসছে এবং তারপরের নির্বাচনটা কতটুকু ইনক্লুসিভ করা যায়, সেই ইনক্লুসিভ নির্বাচনের জায়গাটাতেই হচ্ছে তর্কটা আসবে। যে আপনি সাফিসিয়েন্টলি আওয়ামী লীগের পদস্থ নেতার কর্মীদের বিচারের পরে ধরেন আইসিটি, মানে এটা ফাইনাল ওয়ার্ডটা কে বলতে হবে? এটা তো একটা অবজেক্টিভ জায়গা থেকে বলতে হবে। এটা এক্সিকিউটিভ অথবা পলিটিক্যাল প্ল্যাটফর্ম থেকে বললে হবে না তো, যে শেখ হাসিনা গণহত্যার জন্য অপরাধী, ওবায়দুল কাদের গণহত্যার জন্য অপরাধী। এখন ব্যক্তির অপরাধের দায় আওয়ামী লীগ অ্যাজ এ পার্টি কতটুকু ক্যারি করবে, বিয়ার করবে? যেই প্রশ্নটা দেখবেন যে জামাতের নেতাদের
বিচারের সময়ও এই আলোচনাটা বারবার আসছে যে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরই শুধু বিচার হবে, না জামাত অ্যাজ অ্যান অর্গানাইজেশনও ৭১-এর ভূমিকার তার রোলের ব্যাপারে বিচার হবে। অতএব যেহেতু আইসিটিতে বিষয়টা এখন বিচারাধীন আছে, তারা বিচারটা করবে এবং এই বিচারের সময় সার্টেনলি একটা নোটের প্রশ্ন আসবে, একটা কমেন্টের প্রশ্ন আসবে যে এখানে কতটুকু ব্যক্তির দায় আছে এবং কতটুকু আওয়ামী লীগ দল আকারে এবং ১৪ দলের অন্যান্য দল শরিকরা কিভাবে এখানে ইনভলভ আছেন। সেইটা একটা গুরুত্বপূর্ণ জুডিশিয়াল ওপিনিয়ন হবে পলিটিক্যালি এবং ইন্টারন্যাশনালি এটাকে ম্যাটেরিয়ালাইজ করার জন্য। যদি দেখা যায় যে এভিডেন্স ওয়াজ সো ওভারওয়েলমিং যে এইখানে শুধু ব্যক্তি হাসিনা ওবায়দুল কাদের না, আওয়ামী লীগের টোটাল পার্টি স্ট্রাকচার এই গণহত্যার জন্য দায়ী, এই মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী, এই লুটপাট মানি লন্ডারিং এর জন্য দায়ী, তখন নিশ্চয়ই কোর্ট থেকে ট্রাইব্যুনাল থেকে আপনার একটা মতামত আসবে, যেই মতামতটা আপনার ইলেকশন কমিশনে রিফ্লেক্টেড হবে। মানবতা বিরোধী অপরাধের কথা ওখানে বলা আছে, নতুন যে আইন প্রস্তাব করা হয়েছে সংশোধনের জন্য, তো সেই বাস্তবতার উপরে ভিত্তি করে হচ্ছে আওয়ামী লীগ প্রশ্ন হ্যান্ডেল করতে হবে। তো ইয়েস, ইন প্রিন্সিপাল দেশে বিদেশে সবাই একটা আমরা ইনক্লুসিভ পলিটিক্স চাই, কিন্তু এট দ্য সেম টাইম যে আপনি নাৎসিদেরকে কি মানে পলিটিক্সে নিয়ে আসবেন কিনা, আপনি ফ্যাসিস্টদেরকে পলিটিক্সে নিয়ে আসবেন কিনা, আপনি গণহত্যার দায়ে একটা ফোর্সকে পলিটিক্সে অ্যালাউ করবেন কিনা, এইটাও একটা এথিক্যাল কোশ্চেন আমাদের জাতির কাছে, এটা করতে হবে আমাদেরকে। শামীম ভাই আরেকটা পয়েন্ট রেজ করছেন, তো একরকম আমরা চলে আসছি মানে গণহত্যার দায় যাদের উপর তাদেরকে ব্যক্তিদের বিচারের পর আপনিও যেটি বলছিলেন, তারপর তারা রাজনীতি করছে, বরং তাদের রাজনীতি যখন নিষিদ্ধ হয়েছে তখনই একটা সর্বাগ্রে একটা সমালোচনা তৈরি হয়েছে। আমার মনে হয় যে তখন যে প্রসেস ফলো করলে ভালো হইতো, যেটা হয়তো এর আগে আপনার সাথে আলোচনা করেছি যে এই বিষয়টা এমন, যেটা আমি বারবার বলছি, আমি যেটা ফিল করি যে আমি অনেক জিনিসকে সঠিক মনে করি, কিন্তু এটা নিয়ে যদি আমি ঐক্যমতে পৌঁছতে না পারি আমি ওই সঠিক কাজটাও করবো না। এই জন্য হচ্ছে জাতির প্রশ্নে যেটা শামীম ভাই ট্যাগ করছেন যে স্টেট ক্রাফট গভর্নেন্স, এগুলো খুব ক্রিটিক্যাল জায়গা, জটিল জায়গা, যে অনেক সময় সবচেয়ে রাইট জিনিসটাও করা যায় না কারণ এখানে কনসেনসাস তৈরি করা যায়নি। যেমন সংস্কারের আলাপটা অনেক জটিল মনে হচ্ছে কারণ অনেক রাইট জিনিস কিন্তু মানুষ একমত হচ্ছে না। এই জন্য গভর্নেন্সের একটা জায়গাতে আওয়ামী লীগ কোশ্চেনটাকে আমাদের অত্যন্ত স্পর্শকাতরতার সাথে হ্যান্ডেল করতে হবে, কারণ তারা গণহত্যার দায়ী একটা সংগঠন, 16 বছরের হেন কোনো অপরাধ নাই তারা করে নাই। অ্যাট দ্য সেম টাইম ফিউচার ইলেকশনটা যেন ক্রেডিবল, ইন্টারন্যাশনালি গ্রহণযোগ্য হয়। প্রশ্ন আসছে, শামীম ভাই বলছেন যে ক্রেডিবল অপোজিশনের প্রশ্ন, ধরেন যে দলটা এরপরে ক্ষমতায় আসবে সে হয়তো মোস্ট লাইকলি আওয়ামী লীগের ভোট পুল করলে সে 250 সিট নিয়ে ক্ষমতায় চলে আসবে, ল্যান্ডস্লাইড। তাহলে দেশের যে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে যে একটা ক্রেডিবল অপোজিশন থাকা দরকার সেটাও থাকবে না। এমনও হতে পারে 270, 80, 90 সিট পেয়ে গেছে। সেক্ষেত্রে সমাধান কি? সেক্ষেত্রে সমাধান তো খুব সহজ দেখতে পাচ্ছি আমরা, যে বিএনপির বাইরেও তো বাংলাদেশে ক্রিয়াশীল আরো অনেক রাজনৈতিক দল আছে। এই রাজনৈতিক দলগুলোকেই গণতন্ত্রের প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্রেডিবল অপোজিশন আকারে হাজির হইতে হবে। তো সেই জন্য দেখবেন যে একটা কথা চাউর আছে যে পরবর্তীতে সকল রাজনৈতিক দল নিয়ে একটা জাতীয় ঐক্যমতের সরকার হবে, যেটা ইন প্রিন্সিপাল আমি মনে করি যে এটা গণতন্ত্রের জন্য হুমকি শুরু। এটা ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসির যে মডেল আমরা ফলো করছি, যে একটা ক্রেডিবল অপোজিশন দরকার, যে সবাই মিলে নির্বাচন করে যে ফেললে যেটা হবে যে রাষ্ট্রের সমালোচনা করা, ক্রিটিক করা, ভুল ত্রুটি ধরায় দেওয়ার কোনো পলিটিক্যাল পার্টি থাকবে না। তো সেক্ষেত্রে কাম্য হচ্ছে যে ৭১ এবং গণ অভ্যুত্থানকে ধারণ করে বাংলাদেশে নতুন সরকারি দল এবং বিরোধী দলের উত্থান একটা গণতান্ত্রিক রাজনীতির জন্য ভারসাম্য তৈরি করবে। এই ভারসাম্যটা খুবই দরকার, কিন্তু এই ভারসাম্যটা আওয়ামী লীগকে ছাড়া হবে না এমন মতের ব্যাপারেও আমার দ্বিমত আছে, সেটা সময় বলে দেবে। আপনি খুব যৌক্তিকভাবে একটা কথা বলছেন যে কনসেনসাস, বারবার বলছেন যে খুব সঠিক যেটিকে মনে করা হচ্ছে সেটিও সঠিক হবে না বা করা যাবে না যদি কনসেনসাস না হয়। এখন তো আসলে মানে বিভিন্ন বিষয়ে কনসেনসাসের সেই ঐক্যমতের অভাবটা দেখা যাচ্ছে, এমনকি এখন অভিযোগও চলে আসছেন। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভী তিনি তার একটি বক্তব্য একদম সম্প্রতি তিনি বলছেন যে বর্তমান সরকার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান জামায়াতীকরণ করে ফেলেছে। ১/11 সরকারকে বলা হতো সেনা সমর্থিত সরকার, বর্তমান সরকারকে বলা হয় বিশেষ দল সমর্থিত সরকার। মানে সব দলের, আমরা তো জানি ওই যেটি শুরুতেই আলোচনা হচ্ছিল ম্যান্ডেটের ভিত্তিতে, কোন ম্যান্ডেটে এই সরকারটা এসেছে, ঐক্যমতের ভিত্তিতে। তাহলে কি সমর্থন আস্তে আস্তে সরে যাচ্ছে এই সরকারের কাছ থেকে? বড় রাজনৈতিক দল বিএনপি তারা কি মানে শুধুমাত্র কেন বলা হচ্ছে একটি বিশেষ দল সমর্থিত সরকার, বাকি দল কোথায় গেল বা তারা যারা বলছে তারা কোথায় গেল? মনে হয় যে আসলে ওই যে বিএনপি জামাতকে নিয়ে কে বলছে, জামাত বিএনপিকে নিয়ে কে বলছে, আমার কাছে মনে হচ্ছে দিস আর ডোমেস্টিক পলিটিক্স, এবং ডোমেস্টিক পলিটিক্সে আপনার দিস আর পারফেক্টলি ফাইন। মানে আপনি তো দিন শেষে ভোট পুল করতে চাচ্ছেন, আপনি ক্রাউড পুল করতে চাচ্ছেন। একটা হচ্ছে যে আপনার নিজস্ব কনস্টিটিউয়েন্সি আছে,
আবার আপনি অন্যান্য দল থেকেও যেন আপনি অ্যালায়েন্স করবার একটা আকাঙ্ক্ষা আছে। আপনি দেখতে পাচ্ছেন এই দল ওই দলের অফিসে যাচ্ছে, সেই দল সেই দলের অফিসে যাচ্ছে, লিখিত ঘোষণাপত্র তৈরি করছে, আবার জয়েন্ট প্রেস কনফারেন্স করছে। সো এইটা আমার মনে হয় যে একটা ডেমোক্রেটিক পলিটিক্সে একটা অ্যালায়েন্সের রাজনীতির কালচার যেহেতু বাংলাদেশে আছে, এটা চলছে, এটাতে আমি খুব মানে বড় বড় মোটা দাগে কোনো সমস্যা দেখি না। দিজ আর মানে পারফেক্টলি ওয়েল পলিটিক্যাল কালচার, এটা থাকতেই পারে আর কি।